বিয়ের পর স্বপ্নের হানিমুন, কিন্তু সেই হানিমুন হয়ে উঠল দুঃস্বপ্ন। একটি রহস্যময় দ্বীপ, লুকিয়ে থাকা অন্ধকার সত্য, একের পর এক চমকে ভরা ঘটনা। আজকের ভিডিওতে আমি এক্সপ্লেন করতে চলেছি ক্রাইম থ্রিলার বাংলা ওয়েব সিরিজ হানিমুন। তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকের গল্প শুরু করা যাক। গল্প শুরু হয় ঈশান আর রঞ্জিনী নামে একটি কাপলকে দেখিয়ে। তারা দুজন একসাথে ব্রেকফাস্ট করে। ঈশান একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করে। তাদের দুজনে বিয়ে হয়েছে মাস 6, কিন্তু তাদের হানিমুন এখনও হয়নি, কারণ ঈশান অফিসের কাজে কদিন ব্যস্ত ছিল। তাই তারা কয়েকদিনের মধ্যেই হানিমুনে যাবে বলে ঠিক করে। তারপর ঈশান অফিসে চলে যায় আর রঞ্জিনী কিছু শপিং করার জন্য মলে যায়। তারপর রঞ্জিনীর কাছে সেমন্তী নামে এক বান্ধবীর SMS আসে। সেখানে লেখা ছিল 3-4 দিন আগে ছাড়া পেয়েছে। SMS-টা দেখে রঞ্জিনী অনেকটা ভয় পেয়ে যায় আর শপিং মল থেকে বেরিয়ে যায়। রঞ্জিনী তখন তার গাড়ির কাছে এসে দেখে একটা কালো হুডি পরা লোক তার সামনে দাঁড়িয়ে আছে। রঞ্জিনী তখন অনেক ভয় পেয়ে যায় আর চিৎকার করে ওঠে, আর সেখানে কাউকে দেখতে পায় না। তারপরে একদিন রঞ্জিনী আবারও সেই লোকটাকে দেখতে পায়। তারপর রঞ্জিনী একজন সাইকিয়াট্রিস্টের কাছে যায় এবং সাইকিয়াট্রিস্ট রঞ্জিনীর সব কিছু জানতে চায়। রঞ্জিনী তখন তার অতীতের একটা ঘটনা বলে। রঞ্জিনী বলে, দিল্লিতে একটা রিলেশনশিপে জড়িয়ে পড়েছিলাম। রঞ্জিনীর বয়ফ্রেন্ড রঞ্জিনীকে অনেক টর্চার করত, এমনকি রঞ্জিনীকে সিগারেটের ছ্যাঁকা দিত। তারপর রঞ্জিনীর বোন রঞ্জিনীকে উদ্ধার করে আর রঞ্জিনীর বয়ফ্রেন্ড সুমিতের জেল হয়। রঞ্জিনী বলে, তারপর আমি কলকাতায় চলে আসি আর ঈশানের সাথে আমার পরিচয় হয়। তারপর আমাদের বিয়ে হয় আর 6 মাস কেটে যায়। আর আমি কিছুদিন আগে জানতে পারি সুমিত জেল থেকে ছাড়া পেয়েছে। এই সব শুনে সাইকিয়াট্রিস্ট বলে, আমি যা করার আমি তা করব, কিন্তু রেগুলার যে থেরাপি। তখনই রঞ্জিনী বলে, আপনি বুঝতে পারছেন না, আমার ইমিডিয়েটলি একটা রিলিফ চাই, কারণ আমার হাতে এখন সময় নেই, কারণ আমি কাল ভোরেই হানিমুনে যাচ্ছি। তারপর সাইকিয়াট্রিস্ট রঞ্জিনীকে বলে তার হাজব্যান্ডকে যেন সব ঘটনা শেয়ার করতে বলে। তারপর রঞ্জিনী কিছু ওষুধ নিয়ে সেখান থেকে চলে যায়। তারপর রঞ্জিনী তার হাজব্যান্ডের সঙ্গে হানিমুনে ভাইজাকে রওনা হয়। তারপর তারা হোটেলে রিসেপশনে যায় আর রুম বুক করে। হোটেলে যাচ্ছিল তখনই ঈশানদের সঙ্গে একটি লোকের ধাক্কা লাগে, আর ওই লোকটি দুজন বাঙালি দেখে পরিচিত হয়। লোকটির নাম ছিল শেখর বসু। লোকটি খুবই অদ্ভুত ছিল। তারপর ঈশান আর রঞ্জিনী রুমে চলে যায়। তারপর শেখর রিসেপশনে গিয়ে ঈশান আর রঞ্জিনীকে বন্ধু বলে পরিচয় দেয় আর তাদের পাশের একটা রুম বুক করে। আর শেখর ঈশান আর রঞ্জিনীর রুম নাম্বারটাও রিসেপশন থেকে জেনে নেয়। তারপর ঈশান আর রঞ্জিনী একটা ব্রিজে ঘুরতে আসে, কিন্তু সেখানেও শেখরের সাথে তাদের আবার দেখা হয়। শেখরের কথাবার্তা শুনে ঈশান ভাবে লোকটির মাথায় তার কাটা আছে। তারপর তারা সেখান থেকে চলে যায়, কিন্তু শেখর একভাবে ঈশান আর রঞ্জিনীর দিকে তাকিয়েছিল। আর তারপর শেখর একটা কালো রঙের হুডি গায়ে পড়ে। তারপর দিন ঈশান আর রঞ্জিনী একটা ক্যাবেতে ঘুরতে যায়। সেখানে কিছু ছেলে পেলে লুকিয়ে রঞ্জিনীর ছবি তোলে। ঈশান সেটা বুঝতে পেরে ছেলেগুলোকে অনেক মারধর করে এবং ঈশান রঞ্জিনীকে বলে, তোমাকে বলেছি না এইসব ড্রেস পরে বেরোবে না, এইটুকু কমন সেন্স নেই তোমার, এটা তো আর বিদেশ নয়। তখনই ঈশানের একটা কল আসে আর সেখান থেকে চলে যায়। রঞ্জিনী ঈশানের কথা শুনে মনটা অনেক খারাপ হয়ে যায়। আর তখনই রঞ্জিনী একা একা গোয়ার ভেতরে চলে যায় আর সেখানে সেই কালো হুড্ডি পরা লোকটিকে দেখতে পায়। আর রঞ্জিনী তখন ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায় আর ঈশানকে কিছু বুঝতে দেয় না। তারপর তারা সেখান থেকে চলে যায়। ফেরার সময় তারা দেখে শেখরের গাড়ি খারাপ হয়ে গেছে আর শেখর তখন একটা গাছের ডালে পাখির ডাক রেকর্ড করছিল। তারপর ঈশান আর রঞ্জিনী শেখরের কাছে গেল আর ঈশান শেখরকে বলে, এনি প্রবলেম? শেখর বলে, এই পাখির ডাক রেকর্ডিং করছিলাম। আমার একটা মেয়ে আছে 8 বছরের, সে পাখির ডাক শুনতে ভীষণ পছন্দ করে। ঈশান তখন শেখরকে বলে, দেখলাম আপনার গাড়িটা খারাপ হয়ে পড়ে আছে। শেখর বলে, হ্যাঁ, ড্রাইভারও কিছু বুঝতে পারলো না। রঞ্জিনী শেখরকে লিফট দিতে চাই, কিন্তু ঈশান শেখরকে খুব একটা পছন্দ করতো না, তাই রঞ্জিনীকে নিয়ে সেখান থেকে চলে যায়। পরদিন সকালে রঞ্জিনী ফ্ল্যাটের সামনে একটা লাভ লেটার দেখতে পায় আর একটা গোলাপ ছিল। রঞ্জিনী তখন তাড়াতাড়ি করে লেটার আর গোলাপটা তার ব্যাগে রেখে দেয়। তারপর ঈশান ওয়াশরুম থেকে বাইরে বেরিয়ে দেখে তার পারফিউমটা শেষ হয়ে গেছে। তখনই রঞ্জিনীর পারফিউমটা নেওয়ার জন্য তার ব্যাগটা খুলে আর দেখে সেখানে একটা লাভ লেটার রয়েছে আর একটা গোলাপ। ঈশান রঞ্জিনীকে কিছু বলে না। তারপর তারা আবার ঘুরতে বের হয়,
কিন্তু রাস্তায় আবার শেখরের সাথে তাদের দেখা হয় এবং শেখর তাদের গাড়িতে লিফট চায়। ঈশানের ইচ্ছে না থাকলেও রঞ্জিনী কথায় ঈশান শেখরকে গাড়িতে উঠতে বলে। তারপর শেখর তাদের সাথে যেতে যেতে কথা বলতে থাকে। শেখর তখন তাদের জানায় শেখরের ফ্যামিলি তাকে ছেড়ে চলে গেছে। ঈশান তখন বলে, তাহলে আপনার মেয়ে নিশ্চয়ই আপনার স্ত্রীর কাছে থাকে। ঈশান বলে, আসলে যার কাছে ভালোবাসা পাবে তার কাছে তো থাকবে। শেখর বলে, আপনি কি সিবিআইতে আছেন? এত আমার পার্সোনাল বিষয়ে ঢুকছেন। শেখর বলে, এবার আমি আপনার পার্সোনাল বিষয়ে ঢুকি। শেখর তখন ঈশানকে তার পার্সোনাল বিষয়ে কথা বলতে থাকে। শেখর তখন ঈশানকে বলে, আপনারা কি একে অপরকে চেনেন? 6 মাস তো হলো বিয়ে হয়েছে। ঈশান তখন গাড়ি থামিয়ে দেয় আর বলে, আপনি কি করে জানলেন আমাদের বিয়ে 6 মাস হলো? শেখর হেসে বলে, আপনাদের মুখ দেখেই মনে হলো। তখনই তারা আবার যেতে শুরু করে। ঈশান মনে করে যে শেখরই রঞ্জিনীর বয়ফ্রেন্ড। তারপর শেখর গাড়িতে বসে সিগারেট খেতে শুরু করে। তখনই রঞ্জিনীর অসুবিধা হয়। ঈশান তখন শেখরকে সিগারেট খেতে বারণ করে আর বলে, রঞ্জিনীর প্রবলেম হচ্ছে, সিগারেটটি নামান। শেখর বলে, আর আপনি যখন খান তখন? ঈশান তখন রেগে যায় আর শেখরকে গাড়ি থেকে নামতে বলে। শেখর বলে, যদি না নামি তাহলে কি মারবেন নাকি? শেখর রঞ্জিনীকে বলে, আপনাকেও কি মারে টারে নাকি? ঈশান তখন নিজেকে আর কন্ট্রোল করতে পারে না আর তখনই শেখরকে অনেক মারধর করে। তার পরদিন সকালে ঈশানকে পুলিশ মার্ডার কেসের আসামি হিসেবে ধরে নিয়ে যায়। ঈশান তখন রঞ্জিনীকে তার বন্ধু রানাকে কল করতে বলে। রানা একজন অ্যাডভোকেট ছিল। রঞ্জিনী তখন রানাকে কল করে এবং রানা ফোনটা ওসিকে দিতে বলে। ওসি তখন অ্যাডভোকেট রানাকে বলে, যে কেসটা করেছে সে যদি কেসটা তুলে নেয় তাহলে ঈশানকে ছেড়ে দেবে। রানা তখন রঞ্জিনীকে যে কেসটা করেছে তার কাছে যেতে বলে। রঞ্জিনী তখন শেখরের কাছে যায় এবং রঞ্জিনী শেখরকে বলে, আপনি বলুন আপনার কত টাকা চাই, আমি তাই দেব। তার জন্য কেসটা আপনাকে তুলে নিতে হবে। কিন্তু শেখর টাকার জন্য কেসটা করেনি। শেখর বলে, আমার টাকা চাই না, আমার দুটো শর্ত আছে। শেখর শর্তগুলো বলতে থাকে। শেখর বলে, আমার প্রথম শর্ত হলো লোকাল থানায় হাজিরা দিয়ে আপনার হাজব্যান্ডকে পুলিশের সামনে সরি বলতে হবে। আর দ্বিতীয় শর্ত হলো এই 3 দিন আমি আপনাদের সাথে সময় কাটাবো। রঞ্জিনী কোনো উপায় না পেয়ে এই শর্তে রাজি হয় আর ঈশানও ওদিকে জেল থেকে ছাড়া পেয়ে যায় এবং শেখরের শর্ত অনুযায়ী তাদের ডিনারে ডাকে এবং ঈশান আর রঞ্জিনী ডিনারে আসে এবং শেখর তাদের বলে, আমি যা বলবো আপনাদের তাই শুনতে হবে। শেখর তখন ঈশানকে একের পর এক অপছন্দের খাবার খেতে বলে। ঈশান বাধ্য হয়ে সে খাবারটি খেলো। ঈশান বুঝতে পারে শেখরের কথা যদি সে না শোনে তাহলে তাকে জেলে পাঠিয়ে দেবে আর লাইফ বরবাদ করে দেবে। তাই ঈশান চুপ করে শেখর যা বলে তাই শোনে। কিন্তু শেখর তাদের সাথে এরকম কেন করছে, কি তার উদ্দেশ্য, সেটা আমরা পরে জানতে পারবো। তারপর একদিন ঈশান আর রঞ্জিনীকে নিয়ে শেখর ঘুরতে বেরোয়। সেখানেও ঈশানকে তার অপছন্দের কাজগুলো করাতো শেখর। তারপর শেখর ঈশানকে একটা আইসক্রিম আনতে বলে। ঈশান আইসক্রিম নিয়ে এলো এবং তখনই শেখর আইসক্রিমটা নষ্ট করে ফেললো আর বলে, আমার আর মুড নেই। ঈশান অনেকটা রেগে যায় কিন্তু তবু চুপ করে থাকে। তারপর হাঁটার সময় ঈশানকে শেখর ইচ্ছে করে পা বেঁধে ফেলে দেয়। সবাই তখন হাসতে থাকে। রঞ্জিনী তখন ঈশানকে তোলে। তারপর তারা ফ্ল্যাটে আসে। ঈশান তখন রঞ্জিনীকে বলে, তোমার বয়ফ্রেন্ড শেখরকে বলে দেবে, তুমি চাইলে আমি মিউচুয়াল দিয়ে দেব। রঞ্জিনী বলে, শেখর আমার বয়ফ্রেন্ড নয়। রঞ্জিনী ঈশানকে বলে, আমার কিছু অতীতের কথা তোমাকে অনেকবার বলার চেষ্টা করেছি কিন্তু তুমি শোনোনি। রঞ্জিনী তখন তার অতীতের কথা ঈশানকে বলতে শুরু করলো। রঞ্জিনী বলে, আমার এক্স বয়ফ্রেন্ড আমাকে অনেক টর্চার করত এবং আমাকে সিগারেটের ছ্যাঁকা দিত। রঞ্জিনী তখন ঈশানকে তার পায়ের সেই পোড়া দাগগুলো দেখায়। রঞ্জিনী তখন ঈশানকে বলে, তারপর আমার বোন সেমন্তী আমাকে ওর কাছ থেকে উদ্ধার করে। ও যদি না থাকতো তাহলে আমি মরেই যেতাম। তারপরে আমার এক্স বয়ফ্রেন্ডের জেল হয়। রঞ্জিনী বলে, শেখর আমার বয়ফ্রেন্ড নয়। এইসব কথা শুনে ঈশান রঞ্জিনীকে বিশ্বাস করে। ঈশান রঞ্জিনীকে ভুল বুঝেছিল। তারপর ঈশান রঞ্জিনীকে নিয়ে এই ফ্ল্যাট ছেড়ে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তাই তারা ব্যাগ গোছাচ্ছিল। তখন দরজায় বেল বেজে ওঠে। ঈশান দরজা খুলে দেখে শেখর এসেছে। কে এই শেখর? কেনই বা ঈশান আর রঞ্জিনী পেছনে পড়েছে সেটা তো আমরা পরে জানতে পারবো। আজকের ভিডিও এইটুকুই। সিরিজের বাকি এপিসোডগুলো খুব শীঘ্রই আমাদের চ্যানেলে নিয়ে আসছি। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের এপিসোডে।